সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপরে নির্ভর করবে আগামীর পথরেখা, বললেন আলী রিয়াজ। বাস্তবায়নে সহযোগিতার আহ্বান। হাসিনার দোসররা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে, অভিযোগ জাহিদ হোসেনের। ষড়যন্ত্র মোকাবেলা করে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। জাকসুতে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলের ভোট বর্জন। পরাজয় জেনেই ভোট বিতর্কিত করার অপচেষ্টা, অভিযোগ শিবিরের। এবং হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশের পথরেখা, আর এটি বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে কমিশন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্ন মত ও নোট অব ডিসেন্ট সহ বেশিরভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দেবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এই প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করেছে ঐকমত্য কমিশন। আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। আপনাদের মধ্য থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনারা যাবেন, সরকারে যাবেন, সরকারের বিরোধিতাও করবেন, রাজনীতির পুঙ্খানুপুঙ্খ দিকগুলো আপনারা বিবেচনা করবেন। যেহেতু আপনারা বিভিন্ন সময় এই বিষয়ে বিভিন্ন রকম ভাবেই সমঝোতার জায়গায় এসেছেন, আমরা এটাই আশা করি কমিশন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের ১২ দলীয় জোটের এক প্রতিবাদ সমাবেশে সব কথা বলেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত করে আইনের সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের সব অধিকার ফিরিয়ে দেওয়া হবে। দোসররা ধর্মীয় উগ্রবাদকে উস্কে দেওয়া সহ বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস করছে বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে আছে, কিন্তু তার যে দোসররা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে, এই কথাটি ভুলে গেলে চলবে না। এবং এই মানুষগুলো খালি সুযোগ খুঁজছে, কখন সুযোগ পাবে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল। ভোট বর্জন করেছে সংসদসহ বেশ কয়েকটি প্যানেলও। তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদি বলেছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। এর আগে সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ। এর কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপিপন্থী ৩ শিক্ষক।
জুলাই অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার। বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক 4 আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। তিনি এ মামলা থেকে পলাতক 4 আসামির অব্যাহতি চান। ঘটনাস্থলের আশেপাশে এবং ওই ঘটনাস্থলে ওই রামপুরা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, রামপুরার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি বিটিভির মতো ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও অন্যান্য স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। অতএব এই যে পুড়িয়ে দিয়েছে কারা, এটাও লার্নেড ট্রাইব্যুনালদের এটা বিবেচনা আনা উচিত। এছাড়া এই মামলায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী সরোয়ার জাহান। তার আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি। আসামি চঞ্চল সরকার, ফর্মার এএসআই রামপুরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চার্জ হিয়ারিং ডেট ছিল। আমরা চার্জ হিয়ারিংটা মাত্র ওপেন করেছি। অন দ্য আদার হ্যান্ড প্রসিকিউশন বলে গেছেন মাননীয় আদালত আমাদেরকে আগামী মঙ্গলবার দিন পরবর্তী চার্জ শুনানির জন্য নির্ধারণ করবে। ট্রাইব্যুনাল আগামী মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেন। 2 জন মানুষকে গুলি করে হত্যা করা, আরেকজন শিশুকে গুলি করা, যার যে গুলিটা ওই শিশু 6 বছরের একটা শিশু, তার মাথা ভেদ করে তার নানির গায়ে লেগে সেই নানি শহীদ হয়ে যান এবং শিশুটি আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসা করা হয় দেশে এবং দেশের বাইরে। এর বাইরে আরেকজন মানুষ জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। সবচাইতে আলোচিত ঘটনা ছিল আমির হোসেন নামে 18 বছরের একটা কিশোর, যে গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য নির্মাণাধীন একটা 3 তলা ভবনের যে সেন্টারিংয়ের যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল সেগুলো ধরে কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তখন 2 জন পুলিশ অফিসার, একজন এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা দুজনে মিলে 6 রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ পর্যন্ত 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আন্দোলনে অংশগ্রহণ করা অবস্থায় তাদের সামনে 3 জনকে পুলিশ গুলি করে হত্যা করে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী রূপায়ণ বসুন্ধরা প্রপার্টি ফেয়ার 2025। বিকেলে রাজধানীর বসুন্ধরায় রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়ামে মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান। এতে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী, চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন এবং হেড অফ মার্কেটিং শরীফুল ইসলাম তারেক। এ সময় রূপায়ণ সিইও মিজানুর রহমান দেওয়ান জানান, আধুনিক সুবিধা সম্পন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পকে গ্রাহকের কাছে পৌঁছে দিতেই প্রপার্টি ফেয়ারের আয়োজন করা হয়েছে। আর মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ হাউজিং 27 বছরের পথ চলায় প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি কন্ডোমিনিয়াম ও আইকনিক কমার্শিয়াল প্রকল্প নির্মাণে কাজ করছে। মেলায় রূপায়ণের রেডি ও অনগোয়িং প্রকল্পে স্পট বুকিং এ থাকছে বিশেষ অফার। মেলাটি চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। প্রায় 120 থেকে 30টা ফ্যামিলি বসবাস করে। তাদের লাইফস্টাইলটাকে মাথায় রেখেই আমরা এই ধরনের আয়োজনগুলো মাঝে মধ্যে করি। যেমন এইবারকার ফেয়ারে আমরা যেমন ফ্রি স্কিন ট্রিটমেন্ট মানে পার্টনার হিসাবে আমাদের এখানে বায়োজিন এসেছে। সেই ট্রাভেল প্ল্যান করার জন্য এখানে টিভিএস হলিডে এসেছে, যে এখানে বসে কিন্তু ওনারা ওনাদের ফ্যামিলি ট্রাভেল প্ল্যানিংগুলো করতে পারবে। রূপায়ণ কিন্তু সবসময় এই ধরনের কমিউনিটি লিভিংকে প্রমোট করে এসেছে, যাতে মানুষ শুধুমাত্র একটা স্কোয়ার ফিটে বন্দি জীবন নয়, স্কোয়ার ফিটের পাশাপাশি যাতে মানুষ সেখানে বসবাস করার পাশাপাশি জীবনযাপনের জন্য এবং তার মনোজাগতিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাগুলো একই আবাসন এলাকার মধ্যে পেয়ে থাকে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি মৌসুমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৫ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ১ জন করে মোট ৩ জন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬,৬৬২ জনে। সারা বাংলার খবর। ঢাকার দোহার উপজেলা নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ মাস্টারের হত্যাকাণ্ডে জড়িত আসামি শরীফ ও আল আমিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সকালে থানার প্রধান ফটকে বিক্ষোভ করেন নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। হত্যাকাণ্ডে জড়িতদের পাশাপাশি মূল হোতাদের গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। পরে দোহার থানা ওসি হাসান আলী এসে পরিস্থিতি শান্ত করেন। গত ২ জুলাই সকালে বিএনপির নেতা হারুন মাস্টারকে নয়াবাড়ি এলাকায় পদ্মার তীরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সঙ্গীত শিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ফিরে এসো এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ইম্পেরিয়াল হোটেলে এই অনুষ্ঠান হয়। স্টুডিও আরাম কেদারার প্রযোজনায় নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের স্ট্রিমিং পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলোর চরকি মিউজিক। অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ, চিকিৎসা ও শিক্ষা জগতের প্রথিতযশা ব্যক্তিসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে শুরু হয়েছে মাইডাস এসএমই শরৎ মেলা। এতে অংশ নিয়েছেন ৬০ জন নারী ও যুব উদ্যোক্তা। মেলায় তৈরি পোশাক, জুয়েলারি ও অন্যান্য আকর্ষণীয় পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। আজ ৩ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন মাইডাস পরিচালনা পর্ষদের চেয়ারপারসন পারভিন মাহমুদ ও মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল বাশার সহ অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ মেলা চলবে শনিবার পর্যন্ত। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপরে নির্ভর করবে আগামীর পথরেখা, বললেন আলী রিয়াজ। বাস্তবায়নে সহযোগিতার আহ্বান। হাসিনার দোসররা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে, অভিযোগ জাহিদ হোসেনের। ষড়যন্ত্র মোকাবেলা করে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। জাকসুতে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলের ভোট বর্জন। পরাজয় জেনেই ভোট বিতর্কিত করার অপচেষ্টা, অভিযোগ শিবিরের। এবং হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।